আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি বহরমপুর রবীন্দ্র সদন। আর এখানে চলছে ইতিহাস উৎসব 2024। তো চলুন এই ইতিহাস উৎসবে কি কি প্রদর্শন করা হয়েছে এবং এখানে আমরা কি কি দেখব সবকিছুই দেখে আসি। আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আজকে তৃতীয় দিন। গত 13 ফেব্রুয়ারি থেকে বহরমপুর রবীন্দ্র সদনে 3 দিন ধরে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আয়োজন হচ্ছে এবং মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবার একটু স্বতন্ত্র বলতে যে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবারকার থিম হচ্ছে ইতিহাসের দেশ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইতিহাসটাকে সাধারণের মধ্যে, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। তার জন্য যা যা করণীয় যাতে খুব আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায়, তাই জন্য আমরা একটা থিম প্যাভিলিয়ন করেছি ইতিহাসের দেশ, যেখানে প্রাচীন থেকে আধুনিক ভারতবর্ষকে তুলে ধরা হয়েছে ছবি এবং সংক্ষিপ্ত বিবরণের মধ্যে দিয়ে। এবং এছাড়া বিভিন্ন স্কুল কলেজ এসেছে, তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের মডেল কম্পিটিশান করছে এবং তারা এত অসাধারণ সব মডেল বানিয়েছে ইতিহাসের স্থাপত্যের, তার ফলে প্রচুর নবীন প্রজন্ম এখানে ভিড় করছে। এছাড়াও আমাদের এখানে প্রতি বছরের মতো মুদ্রা প্রদর্শনী হচ্ছে, যে মুদ্রা প্রাচীন ভারতবর্ষের মৌর্য যুগের, গুপ্ত যুগের, কুষাণ যুগের, শশাঙ্কের, সুলতানি পিরিয়ডের, মুর্শিদাবাদের নবাবী আমলের মুদ্রা এবং ব্রিটিশ মুদ্রা প্রচুর এখানে প্রদর্শিত হচ্ছে। নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা তাদের প্রতিনিধি দল এসেছে এখানে প্রদর্শন করতে। ইতিহাস বইমেলা হচ্ছে এখানে। সবথেকে এবার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রাজ্য হেরিটেজ কমিশন, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এবছর এখানে স্টল দিয়েছে তারা। রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারি সাহেব এসেছিলেন। এই নিয়ে মোটামুটি ইতিহাস উৎসবটাকে সাজানো হয়েছে। তাছাড়া আমরা একটা তথ্যচিত্র দেখিয়েছি। তথ্যচিত্রটা হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক ব্যক্তিত্বরা আছে, এরকম 128 জনের ছবি আমরা প্রদর্শন করছি ডিজিটাল সাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে, যাতে এই মানুষগুলোকে সাধারণ নতুন প্রজন্ম জানতে পারে। এছাড়াও গ্রন্থ প্রকাশ হয়েছে মুর্শিদাবাদ অনুসন্ধান 8ম খণ্ড। সেই সঙ্গে প্রায় 16-17টা স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে ইতিহাস থিমের মধ্যে সাংস্কৃতিক পরিবেশন, মানে সব বিষয়ের মধ্যে একটা ইতিহাসের ভাবনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হেরিটেজ আলো, অর্থাৎ বিভিন্ন যুগে বিভিন্ন সময় কী ধরনের আলোর ব্যবহার ছিল, গোটা রবীন্দ্র সদন চত্বর জুড়ে আমরা সেই হেরিটেজ আলোর ব্যবস্থা করেছি, যাতে নবীন প্রজন্মকে এবং সাধারণ মানুষকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, আকর্ষিত বোধ করতে পারি। এটাই হচ্ছে ইতিহাস উৎসবের 3 দিনের আয়োজন। এখন আমি এই ঘরের ভিতরে একটু ঢুকে দেখব, এখানে কি লেখা আছে একটু দেখি। আলোকসজ্জার মাধ্যমে পরিবেশিত হচ্ছে গবেষণামূলক ইতিহাস। এখানে ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্য আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে, যেমন শশাঙ্কের সাম্রাজ্য এটা, তারপর বিভিন্ন সুইচ আছে, গুপ্ত সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য, চোল সাম্রাজ্য, ব্রিটিশ ভারত। এখানে হাত দিলে হ্যাঁ ব্রিটিশ ভারতটা এলো, এটা অখণ্ড ভারত। এইভাবে এখানে আলোকসজ্জার মাধ্যমে সমস্ত ভারতবর্ষটাকে দেখানো হয়েছে। এখন প্রবেশ করব রবীন্দ্র সদনের ভেতরে এবং সেখানে চলছে মুদ্রা প্রদর্শনী। তো চলুন সেই মুদ্রা প্রদর্শনী আমরা দেখে আসি। চলে এসেছি রবীন্দ্র সদনের ফার্স্ট ফ্লোরে, আর এখানেই চলছে প্রাচীন সময়ের মুদ্রা প্রদর্শনী। তো চলুন কি ধরনের মুদ্রা প্রদর্শনী এখানে রাখা হয়েছে সেটা একটু দেখে আসি।
আমরা এখানে ভারতবর্ষের প্রাচীন মুদ্রাগুলো দেখাবার চেষ্টা করেছি। আমরা এই যে মুদ্রাগুলো এখানে ডিসপ্লেড হয়েছে, এর মধ্যে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন মুদ্রা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল। এটা ভারতবর্ষ সম্পূর্ণ এক ইউনিটের রাজ্য ছিল না, অসংখ্য ছোট 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 দেশ মিলে সম্পূর্ণ ভারতবর্ষ তৈরি। তা এর সর্বপ্রাচীন মুদ্রা কোনটা তা সেইভাবে উল্লেখ কোনো জায়গায় নেই, কিন্তু তবুও সর্বপ্রথম কোন মুদ্রাগুলো আমরা খুঁজে পাচ্ছি সেইটার একটা হিসাব আমরা দেবার চেষ্টা করেছি। যার প্রথম জিনিসটা হচ্ছে এই প্রথম বোর্ডে যে কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে রূপার তৈরি মুদ্রা, এবং এই মুদ্রাগুলো ভারতবর্ষের মানে একটা সময় মুদ্রা যেটা হচ্ছে 6th সেঞ্চুরি BC, যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগেকার মুদ্রার, 600 বছর না, 600 বছরের সমসাময়িক আগেকার, আগে পরের মুদ্রাগুলো সিলভারের মানে রূপার তৈরি মুদ্রাগুলো এই প্রথম ক্যাবিনেটে রাখা হয়েছে। এখানে আপনারা শুনে থাকবেন 16 মহাজনপদের মুদ্রা। এটা প্রচুর ইতিহাস বইতেও আছে, 16 মহাজনপদের মুদ্রা। সেই 16 মহাজনপদ কোন 16টা সেটা আমরা এখানে দেখিয়েছি, যে ইতিহাসবিদরা কোন 16টাকে 16 মহাজনপদ বলেছেন। এখানে এই দেখুন, এখানে কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, মল্ল, সুরসেনা, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ। এই যে 16টা, এই 16টাই ছিল সর্বপ্রাচীন সারা ভারতের জায়গাগুলো। এগুলোকে রাজ্য বলতে পারেন বা রাজবংশ বলতে পারেন, যে রাজবংশরা যে যেখানে রাজত্ব করেছে। এটা নিয়ে খুব ডিটেলস আলোচনা আমাদের এখানে হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে এখানে যে এই 16টা অঞ্চলেই মুদ্রার প্রচলন ছিল বিনিময়ের মাধ্যম হিসাবে। বিনিময়ের মাধ্যম হিসাবে এই মুদ্রা আসার আগে তাহলে লোকে কেনাবেচা কি করে করত? দ্রব্য বিনিময় প্রথা ছিল, চাল দিয়ে ডাল, ডাল দিয়ে তেল, এইগুলো হতো, কিন্তু তাতে অনেক সুবিধা ছিল। সেই জন্য বিনিময়ের মাধ্যমে প্রথম এলো রূপা, এবং রূপার প্রথম সোনা এলো না কেন? সোনা বাল্ক কোয়ান্টিটি কিনলে সোনা লাগবে, ছোট কোয়ান্টিটির জন্য রূপা। এবং রূপার ও খুব হালকা থেকে ভারী পর্যন্ত বিভিন্ন ধরনের, বিভিন্ন ওজনের মুদ্রাগুলো ছিল। এখানে সর্বপ্রাচীন যে মুদ্রা বা এর সম্বন্ধে সর্বপ্রাচীন যে লেখালেখি আমরা পাই সেটা হচ্ছে 16 মহাজনপদের মুদ্রা। সেই 16 মহাজনপদের প্রত্যেকটা মুদ্রা এইখানে এই ফার্স্ট ক্যাবিনেটে দেখানো হয়েছে, এবং সেই 16টার নাম একটু আগে আমরা বলে দিলাম। এবং সেই মুদ্রাগুলো এই যে এইটা ধরুন কাশী, এই মধ্যিখানের জায়গাগুলো অরিজিনাল মুদ্রা, এবং দুপাশে আছে দুপিঠের ছবি। এখানে অরিজিনাল মুদ্রা, দুপাশে দুদিকের ছবি, এটা অরিজিনাল মুদ্রা, দুদিকের ছবি, এইভাবেই এই বোর্ডটা দেখানো হয়েছে। এটা দেখছেন এরকম গোল, কিন্তু এটা এটা এই মুদ্রাই, এই ছাপটাই এখানেও আছে, এই ছাপটাই এখানেও আছে। হ্যাঁ, কিন্তু এটা হয়তো কেউ টিপে লম্বা করে দিয়েছে, এটা আমরা করিনি কিছু। এটা ঠিক যেরকম মাটি তলা থেকে পাওয়া গেছে বা আমাদের হাতে এসেছে, ঠিক সেই রকমই এটাকে রেখে দিয়েছে। এটা মোটেই হাত দেওয়া হয়নি এতে, সেই জন্য এটা এরকম গোল। এটার মানে এটা নয় যে সবকটা মুদ্রাই এরকম গোল ছিল, গোল ছিল না, সোজাও ছিল। যেটা দেখছি এটা ট্রায়াঙ্গেল। এইগুলোর সবগুলোর মধ্যে বিষয় হচ্ছে ওজন। কত ওজনের হলে এইটাকে 1 ইউনিট ধরা হবে।
এটা যদি খুব মোটা হয় তাহলে ছোট হবে, যদি পাতলা হয় বড় হবে। সর্বপ্রাচীন মুদ্রাগুলো প্রথমে এসে 6th সেঞ্চুরি BC থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন হয় এবং তার কয়েকটার উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কোনটা ফার্স্ট বলা যাবে না, কারণ এখানে কেউ লিখে রাখেনি বা তখনও কেউ লিখে রেখে যায়নি যে এটাই ফার্স্ট বা অমুকতম। নেক্সট এখানে আসুন। আচ্ছা, এই যে অসংখ্য মুদ্রা দেখাচ্ছি, এই বোর্ডটার পরে এই বোর্ডটা এসেছি, তার মানে এই নয় যে এরপরেই এটা, কারণ এর বিশাল গ্যাপ আছে, এর মধ্যে বিশাল গ্যাপ আছে। আমরা দেখিয়েছি এতক্ষণ যে রূপার মুদ্রা দেখালাম, এখানে আমি স্বর্ণ মুদ্রা দেখাচ্ছি, সেই জন্যে আমি আর ক্রমানুসারে দেখাতে পারছি না। হ্যাঁ, এইখানে কোন কোন রাজা, এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যেটা এখানে ছিল না, এখানে প্রত্যেকটা মুদ্রায় না রাজার নাম লেখা আছে। আচ্ছা, এটাতে একদম আর গেস করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রার এই দিকের ছবিটাকে এনলার্জ করে বড় করে দেখিয়ে দিয়েছে। এই দেখুন, এই মাথায় এরকম আছে, এই দুই পা, এই দুই পা, এই মাথায় এটা এনলার্জ ভিউ হচ্ছে এটা। এবং এখানে এটা পিওর গোল্ড কয়েন। হ্যাঁ, 319 খ্রিস্টাব্দ থেকে 343 খ্রিস্টাব্দে ইনি রাজত্ব করেছেন, চন্দ্রগুপ্ত I। হ্যাঁ, তার রাজত্বকালের এই মুদ্রা। সুতরাং এই মুদ্রার বয়স আপনি এখান থেকে আন্দাজ করতে পারছেন। এবং শুধু তাই নয়, এইখানে যে এটা চন্দ্রগুপ্তের মুদ্রা, সেটা কিন্তু পরিষ্কার এখানে স্ক্রিপ্টে লেখা আছে, ওখানে কোনো স্ক্রিপ্ট নেই, কিছু লেখাজোখা নেই, আমরা জানিও না। আমরা প্রাপ্তি স্থানের নিরিখে বলেছি যে ওটা অমুক জায়গাকার, কারণ ওখান থেকে পাওয়া গেছে। কিন্তু এখানে তা নয়, এখানে পাওয়া যেখান থেকেই যাক না কেন, এখানে পরিষ্কার নাম লিখে দিয়েছে সব। এই যে নামগুলো এখানে আছে, নামগুলো ব্রাহ্মী স্ক্রিপ্ট যদি যারা পড়তে জানে তারা এটা পড়তে পারবেন। এই নামগুলো আমরা বড় কালিকে লিখে রেখেছি। এখানেও তাই, এখানে যত দিন যাচ্ছে এই একই ডাইনেস্টির, এটা স্কন্দগুপ্ত, এটা কুমারগুপ্ত, এইভাবে নাম লিখে লিখে, কারণ এখানে নাম লেখা আছে, ওখানে নাম লেখা ছিল না। হ্যাঁ, এখানে এদের নাম লেখা আছে মুদ্রাতে, তাই জন্য আমরা বলতে পারছি নিশ্চিত করে যে এটা অমুকের মুদ্রা। এই বোর্ডটা দেখানো হয়েছে বাংলাকে নিয়ে, বাংলার বাইরে আর যায়নি এই বোর্ডটাই। শুধু বাংলার যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত কয়েনগুলো পাওয়া গেছে সেগুলো একটু আলাদা করে, মানে ওখানে একদম এনশিয়েন্টে হয়তো বাংলা পাওয়া গেছিল, মানে ওই হিসেবে। তারপরে হ্যাঁ হ্যাঁ রয়েছে, এবং এই পিরিয়ডে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে পিরিয়ড লেখা আছে কি, এই লেখা আছে। এই দেখুন, এটা সর্বভট্ট, এটা রাজভট্ট, এটা পৃথুবল, এটা শ্রীকুমার, এটা বাংলার, কিন্তু এই এন্টায়ার বোর্ডটার বাংলার কয়েন। হ্যাঁ, এখানে স্ক্রিপ্ট এসে গেছে, আপনি দেখুন বাংলা স্ক্রিপ্ট, আমি বাংলা প্রাচীন বাংলা স্ক্রিপ্ট দেখুন, হ রি কে ল লেখা আছে। এটা হ, এটা রয় হর্ষই, কে ল, হরিকেল, হরিকেল। এখানে পিরিয়ড দেওয়া হয়েছে বোধহয়, এটা অনেক পরের, ও সবের তুলনায় অনেক লেটার, এবং এর কোনো ওজনই নেই, একদম পাতলা রূপার কয়েন। আমরা হচ্ছি ব্যক্তিগত সংগ্রাহক, আমরা কোনো অ্যাসোসিয়েশন তরফ বা কোনো এর তরফ থেকে নয়। আমি ব্যক্তিগত সংগ্রাহক, ওনারা সবাই ব্যক্তিগত সংগ্রাহক, আমরা সবাই মিলে একসঙ্গে করে এই ফাংশনটা করছি। আমি একজন মুদ্রা সংগ্রাহক, মুদ্রা সংগ্রহ করেই দীর্ঘদিন ধরেই করে আসছি, এই আর কি। আমার নাম অনুপ মিত্র। আমার নাম হচ্ছে শরণ কুমার দাস। হ্যাঁ, আমি এই যে যারা এখানে মুদ্রা প্রদর্শন করছেন আর কি, কলকাতা মুদ্রা পরিষদ তার সভাপতি। ঠিক আছে, তো আমাদের এই অষ্টম আপনাদের যেটা হচ্ছে, প্রত্যেকবারই আমরা এখানে প্রদর্শন করি। এবারে এটার মেন থিম হচ্ছে একদম প্রাচীনকাল থেকে গুপ্তযুগ হয়ে
বাংলা অঞ্চলে যে সমস্ত মুদ্রা তো হয়েছিল ছাপা, এই সম্পর্কে আমরা মানে এখানে দেখাচ্ছি আর কি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সট্রিম টেবিল, যেটা সেখানে ষোড়শ মহাজনপদের মুদ্রা দেখানো হচ্ছে। মানে আর্য জাতি ভারতে এসে প্রথম 16টা যে মহাজনপদ তৈরি করেছিল, সেই জনপদগুলো মুদ্রা দেখানো হচ্ছে। এগুলোকে বলে 5 মার্ক টেকনিক। 5 মার্ক টেকনিকে মানে হচ্ছে একটা একটা করে আলাদা 5 করে 5টা করে 5 জেনারেলি হতো, আর উল্টো দিকটা ব্ল্যাঙ্কও থাকতে পারতো, 2টা 5 হতো, সেখানে মুদ্রা। এখানে আমরা কাশী, কোশল ইত্যাদি প্রভৃতি বিভিন্ন জনপদের মুদ্রা দেখাচ্ছি। এবার গুপ্ত যুগের, গুপ্ত যুগটা আমরা জানেন সবাইকে স্বর্ণযুগ বলে। এবং দেখুন হচ্ছে অ্যাবান্ডান্ট অফ গোল্ড আর কি, মানে যেহেতু ওরা বিরাট বড় ক্ষমতা ছিল ওদের, মানে বিভিন্ন সমস্যা দেখানো হচ্ছে। একদম সেই চন্দ্রগুপ্ত 1 থেকে আরম্ভ করে শেষ যে রুলার ছিল, হ্যাঁ, সেই সময় দেখুন এখানে দেওয়া হচ্ছে, সে হচ্ছে কি না বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্তের সময় মানে ডিগ্রেডেশন অফ হয়ে যায়, তার জন্য ওর যে সোনা সেটা দেখবেন অনেকটা সাদাটে, রূপোর পার্সেন্টেজ বেশি। কিন্তু তার পরে পরে আমরা হচ্ছে যেই জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, সেখানকার মুদ্রা হচ্ছে রাজা শশাঙ্কের মুদ্রা। শশাঙ্কের মুদ্রা হচ্ছে কি, ওনার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, আপনারা সবাই জানেন। কর্ণসুবর্ণে এখন আমরা কর্ণসুবর্ণ খনন কার্য করে যে জায়গাটা পাই, সেটা কিন্তু রাজধানীটা দেখতে পাই না। ওর রাজধানী থেকে কিছু দূরে একটা বিহার ছিল। বিহার মানে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন, রক্তমৃত্তিকা বিহার। সেই রক্তমৃত্তিকা বিহার কাছে এখন খনন কার্য ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকদিন পর্যন্ত করেছিলেন, এখন কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, আমরা যতটা দেখেছি আর কি। এটা মুর্শিদাবাদ থেকে যে ধরনের মুদ্রা বেরিয়েছে, প্রথমে মুর্শিদাবাদ নাম দিয়েছিল অরঙ্গজেব, তারপরে মুর্শিদ কলি খান নামে মুর্শিদাবাদ করতে 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 এখানে বিভিন্ন মোগল রুলাররা এই মুর্শিদাবাদ থেকে যে মুদ্রাগুলো বার করেছিল সেগুলো এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, ওইটা পদ্মের মতো ফিরে, এবং সেটা রিফ্লেকশনটা দেখতে পাওয়া যায়। রামটঙ্কা বলে একটা জিনিস দেখছেন, রাম আর সীতার মূর্তি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই যে। হ্যাঁ, এগুলো হচ্ছে টেম্পল টোকেন, মানে এগুলো কিন্তু কিন্তু এক্সচেঞ্জের জন্য না, আপনি এটা দিয়ে কিছু কিনতে পারবেন না। আপনি মন্দিরে কিছু দান করলে তার এগেনস্টে ওরা এরকম মুদ্রা দিত। এইখান পর্যন্ত আমরা দেখিয়েছি এই মুর্শিদাবাদের মুদ্রা, এইখানে আমরা এইবারে এটাই দেখাতে পারি। নমস্কার, আমরা মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এই মডেলটি আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছি। এটি রানী ভবানী, নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন। বাংলা এবং মুর্শিদাবাদ এবং আমাদের ভারতবর্ষ এবং আমাদের বাংলাদেশ ভাগ হওয়ার আগে তিনি এটি তৈরি করেন। তখন 1755 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই চারবাংলা মন্দিরটি স্থাপন করেছিলেন। তিনিই ছিলেন আসলে নাটোরের রানী, কিন্তু তিনি যখন আমাদের মুর্শিদাবাদে একবার আসেন, তখন তাদের এই মানে জায়গাটি খুব মানে পছন্দ হয় তার, এবং তিনি ভাবেন যে এখানে তিনি তার বাকি যে জীবন সেটাকে তিনি এখানেই তিনি থাকবেন। তো রানীর আদেশে এই মন্দিরটি প্রায় 1760 সালের দিকে এখানে তৈরি করা হয়েছিল। এই যে মডেলটি রয়েছে, এটি প্রধানত একচালা মন্দির, এবং প্রত্যেকটি মন্দির হচ্ছে একটি করে বাংলা। আমাদের যেহেতু এখানে 4টি মন্দির আছে, তাই জন্য এই মন্দিরটির নাম চারবাংলা রাখা হয়েছিল। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বাঁকা কার্নিশ যুক্ত ছাদ। ফলে কি হতো, যখন বৃষ্টি পড়তো সেই বৃষ্টির জলটা এখানে জমতে পারতো না। এভাবেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আমাদের পশ্চিম বাংলায় এক বাংলা এবং জোড় বাংলা মন্দির বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং সেটা বেশ কয়েকটি রয়েছে, কিন্তু চারবাংলা মন্দির শুধুমাত্র একটিই রয়েছে, আর সেটি আমাদের এই মুর্শিদাবাদে। সে কারণেই এটা আমরা তৈরি করেছি। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটি আমাদের উত্তরের যে দক্ষিণমুখী মন্দিরটি, সেখানে রয়েছে সব থেকে বেশি আর সব থেকে সুন্দর ভাস্কর্যের কাজ, এবং পূর্বের মন্দিরটিতে তুলনামূলকভাবে কম ভাস্কর্যের কাজ রয়েছে। কিন্তু তার ঠিক পাশে বাঁদিকের দেওয়ালে রয়েছে একটি ধ্যানরত শিবের ভাস্কর্যের কাজ। বাকি 3টে মন্দিরে রয়েছে পোড়ামাটির কাজ, এবং পূর্বের মন্দিরে রয়েছে চুনসর্কির কাজ। রানী ভবানী সেই সময়কালে একজন জমিদারি বংশের মানুষ ছিলেন। তার স্বামী যখন মারা যায়, তখন তিনি ভাবতেও পারেনি যে এত বড় জমিদারির ব্যবসা মানে দায়িত্বটা কে নেবে। তখন তিনি সেই যুগে একজন নারী হয়েই এই জমিদারির দায়িত্ব সামলান। তার 2 পুত্র এবং একটি কন্যা সন্তান ছিল। দুর্ভাগ্যবশত তার 2টো পুত্র সন্তান মারা যায়। তখন তিনি আবারও চিন্তিত হয়ে পড়েন যে তারপরে এই জমিদারি কে সামলাবে। তখন তিনি রামকৃষ্ণকে দত্তক নেন, এবং 1802 খ্রিস্টাব্দে রানী মারা যাওয়ার পরে তার দত্তক পুত্র রামকৃষ্ণই এই মন্দিরের দায়ভার সামলেছিলেন। আমাদের এই যে মডেলটি রয়েছে, এটা আমরা প্রধানত থার্মোকল দিয়ে তৈরি করেছি, এবং তার উপরে যে কালারগুলো রয়েছে সেগুলো আমরা এলামাটি ইউজ করেছি, চারকোল ইউজ করেছি, খড়িমাটি ইউজ করেছি, বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে। এবং এই যে কাজগুলো রয়েছে ভাস্কর্যের কাজ, সেগুলো আমরা মূলত তৈরি করেছি হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে। বাকি আমরা সিমেন্ট, কিছু গাছ এখানে আমরা ইউজ করে এই মডেলটি আপনাদের সামনে সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি।
লালবাগ সিংহী স্কুলের ছাত্রদের দ্বারা একটি মডেল তৈরি করা হয়েছে হাজারদুয়ারি। চলুন সেটা দেখে আসি। নমস্কার, আমরা লালবাগ সিংহী হাই স্কুলের ছাত্র। আমরা সকলে লালবাগ থেকে এসেছি। আমাদের শহরের মূল আকর্ষণ যেহেতু হাজারদুয়ারি, তাই আমরা হাজারদুয়ারি প্রাসাদ সহ নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, ঘড়িঘর অর্থাৎ সমগ্র হাজারদুয়ারি চত্বরটিকে আমাদের মডেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। Today, we, the students of Mary Immaculate School, have made a replica of the Hawa Mahal. Hawa Mahal is a 5-story building in Jaipur, Rajasthan, and it is the tallest building in the world without a foundation. The Hawa Mahal is so called because its architectural feature allowed cool air to come in by the Venturi effect. Here, since we could not show the action of cool air, therefore we have shown the action of light. It was mainly made for the women who were confined to the 4 walls of the building by the parda system. From the windows or the jharokhas, they could see the sights and scenes of the Johari Bazaar without being seen themselves. Here, we can see that as the queen is moving, the lights are on. As the queen is moving, the lights are on. In the actual Hawa Mahal, there are no lights to be glowing. However, this light actually represents the wind which enters through the Venturi effect as soon as the queen comes in front of the window. And an interesting fact about the Hawa Mahal is that it was made completely out of pink and red sandstones. That is why we have used only pink and red colors. নমস্কার, আমরা মহাকালী পাঠশালার ছাত্রীবৃন্দ এখানে বানিয়েছি সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন ভারতবর্ষের ইতিহাসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি তার জীবনে অসংখ্য যুদ্ধ করেছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ। গোটা ভারতবর্ষ জুড়ে তিনি প্রায় 84,000টি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন, যার মধ্যে এই সাঁচি স্তূপটি ছিল সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে বৃহত্তম। এটির ব্যাস ছিল প্রায় 36.5 মিটার এবং উচ্চতা 16.5 মিটার। এটি অবস্থিত বর্তমানে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়, যা ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।